এই যে তোমরা সব পাহাড়ে যাবো বলে লাফালাফি করছো, এই তো পাহাড়ের অবস্থা। কেন গো, কি হয়েছে? আরে একটা কাপল হানিমুনে পাহাড়ে গিয়েছিল, সেখানে গিয়ে অ্যাক্সিডেন্টে হাজবেন্ডটা মারা গেছে। হানিমুন করতে গিয়ে বিধবা হয়ে বাড়ি ফিরেছে মেয়েটা। ভাবতে পারো কি ভয়ঙ্কর ঘটনা। ধস নেমেছিল নাকি? আরে না না, ধস না, কার অ্যাক্সিডেন্ট। বাচ্চা বাচ্চা ছেলেগুলো 18 বছর হতে না হতেই স্টিয়ারিং এ হাত রাখে, পয়সার লোভে টুরিস্ট নিয়ে ঘুরে বেড়ায়। আরে বাবা, পাহাড়ে গাড়ি চালানো কি অতটাই সোজা নাকি? আহা, ওভাবে বলো না, এটা ওদের রুটি রুজি। আর পাহাড়ে গাড়ি চালানো সত্যি সোজা না, কিন্তু ওদের জন্ম কর্ম সব ওখানেই। ওখানকার ড্রাইভাররা খুব দক্ষ হয়, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি। শোনো মালিনী, এতটাই যদি দক্ষ হবে তাহলে এই অ্যাক্সিডেন্টটা হলো কি করে? এটা কোনো কথা হলো মৈনাক? অ্যাক্সিডেন্ট সমতলে হয় না, এই যে আমাদের শহরে হয় না। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, মর্মান্তিক হতে পারে, কিন্তু তার মানে যে সব সময় ড্রাইভারের দোষ সেটাও কিন্তু নয়। এই যে কদিন আগে স্বচ্ছতা, এক মিনিট দাঁড়াও তো। হ্যালো, কি ব্যাপার জার্নালিস্ট ম্যাডাম, হঠাৎ সাত সকালে ফোন? দেশে কোনো খবর টবর নেই বুঝি? কি খবর? হ্যাঁ হ্যাঁ, এই তো মৈনাক এক্ষুনি নিউজ পেপার পড়ে খবরটা বললো। না, নামটা তো ঠিক আমি, তুই বল না। সুদেব রায়, মানে আমাদের সুদেব? আমি তো ভাবতেই পারছি না রে। এই তো সেদিন, আমি এক্ষুনি ওদের বাড়ি যাব, তুই যাবি তো? ও তাহলে তুই আমায় জানিয়ে দিস। হ্যাঁ রাখ। মালিনী, মালিনী, কার কি হয়েছে? তোমার সুদেবকে মনে আছে? এই 2 সপ্তাহ আগে যার বউ ভাতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন, ওই তো তোমার কলেজের বন্ধু। ও আর নেই মৈনাক, ও আমাদের ছেড়ে চলে গেছে। মানে কি বলছো? আরে কি করে? তুমি একটু আগে পাহাড়ে যে অ্যাক্সিডেন্টের ঘটনাটা পড়ে শোনাচ্ছিলে, ওখানে যে ভদ্রলোকটির অ্যাক্সিডেন্ট হয়েছে সে আসলে আমাদের সুদেব। হে ভগবান, আমি ভাবতে পারছি না মৈনা। ছেলেটা বরাবরের মুখ চোরা ছিল, বন্ধুদের সাথে কথা বলতেও লজ্জা পেত। আমরা তো ভাবতেই পারিনি যে ওর বিয়ে হবে। সেই যখন এতদিন পরে বিয়ে হলো, তাও প্রেম করে, আমরা খুব অবাক হয়েছিলাম জানো তো। কিন্তু ওদের দুজনকে একসাথে দেখে, ওদের অত মিল দেখে ভীষণ খুশি হয়েছিলাম। কিন্তু দেখো কোথা থেকে কি হয়ে গেল। ঈশ্বর, সত্যি মালিনী, আমারও ভাবতে কষ্ট হচ্ছে। ইস, ওর তো আবার বাবাও ছিল না, তাই না? না, শুধু মা আর ভাই। তা তোমার তো একবার যাওয়া উচিত ওদের বাড়িতে। আজ গিয়ে লাভ নেই। স্বচ্ছতা বলল কাকিমা আর ওর ভাই দুজনেই ওখানে গেছে, সুদেবকে এখানে আনবেও না, ওরা ফিরে এলে দেখা করে আসবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। কাঁদবেন না কাকিমা, আমি জানি এই কষ্ট কোনোদিনও শেষ হবে না, হওয়া সম্ভব না। কিন্তু একবার সুজয়ের দিকে তাকিয়ে দেখুন তো, এখন তো সব দায়িত্বই ওর ওপরে। এর মধ্যে কান্নাকাটি করে আপনার শরীর খারাপ হলে ও কি করে সামলাবে বলুন? চোখের জল যে বাদ মানছে না মা, কি করি বলো? তোমরা তো দেখেছো সুদেবকে, মাটির মানুষ ছিল। একটা সময় বিয়ের জন্য কত সাদাসাদি করেছি, কত ভালো ভালো মেয়েদের নাকচ করে দিয়েছে, আর শেষে গিয়ে নাকি ওই অপয়া মেয়েটার খপ্পরে পড়লো। মা, এখনো সব থাকুক, আর ভালো লাগছে না। তুই তো ভালো লাগছে না বলেই খালাস। কদিন বাদে তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো ভেবে দেখেছিস? ওই বদমাস মেয়ে ছেলেটা আমার ছেলেটাকে তো শেষ করে দিল। এবার আমার পালা। কাকিমা, এভাবে বলবেন না। আপনার কষ্টের কোনো তুলনা হয় না, কিন্তু ওই মেয়েটার কথাটাও একবার ভাবুন।
বয়সেও তো সুদেবের থেকে অনেকটাই ছোট। ছোট তো ওর বয়সী ছেলেকেই বিয়ে করতে পারতো। আমার ছেলেটার মাথা খাওয়ার কি দরকার ছিল বলতে পারো? আমি বাবুকে কত করে বারণ করেছিলাম এই বিয়েটা করতে, তারপরে টেনে টেনে হানিমুনে নিয়ে গেল ওই সর্বনেশে জায়গায়। কিন্তু কাকিমা, অ্যাক্সিডেন্ট তো যে কোনো জায়গাতেই হতে পারে। অ্যাক্সিডেন্ট কিচ্ছু না। ওই বদমাস মেয়েটা আমার ছেলেটাকে খুন করেছে সম্পত্তির লোভে। ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। মা 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 তুমি শান্ত হও, প্লিজ শান্ত হও। আমরা ওকে কিছুতেই দাদার সম্পত্তিতে হাত লাগাতে দেব না, তুমি চিন্তা করো না। তুমি চলো চলো। দীপা, আমি সুদেবের কলেজের বন্ধু, তোমাদের বৌভাতে এসেছিলাম। আমি জানি মালিনী দি, আসুন। ও, তোমার আমাকে মনে আছে? কিন্তু কিন্তু তোমার এই কি পোশাক? আমায় তো এখন এই সাজটাই মানায় মালিনী দি। এসব কি কথা? আজকালকার দিনে এসব কেউ মানে নাকি? সাদা শাড়ি পরলে কি বেশি সুখ প্রকাশ হয়? না না না, তুমি এভাবে সাজ পোশাক করবে না। সুদেব কিন্তু কখনো কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয়নি। না না মালিনী দি, তুমি আমায় জোর করো না। আমি এত বড় অপয়া, বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই বিধবা হয়ে গেলাম। আমার কি রঙিন পোশাক পরা, আমিষ খাবার খাওয়া মানায়? কিন্তু কি বলছো কি দীপা? তুমি নিরামিষ খাচ্ছ? কিন্তু কেন? আচ্ছা সত্যি করে বলো তো, কেউ কি তোমায় এসব করতে বাধ্য করছে? না না, একদম না। আমি যা করছি স্বেচ্ছায় করছি। দেখো, আমার কাছে কিছু লুকিও না দীপা। কাকিমা কি তোমায় কোনোভাবে? না না মালিনী বৌদি, মা বা ভাই আমায় কিচ্ছু বলেনি। ওরা মানুষ ভালো, হ্যাঁ মানছি। এখন সুখে দুঃখে দু একটা কথা আমার নামে বলে ফেলেছে, কিন্তু ওদেরও কি দোষ দেওয়া যায়? এই কথাটা তো সত্যি, সুদেবকে আমি জোর করে পাহাড়ে নিয়ে গেছিলাম। কিন্তু বিশ্বাস করো মালিনী দি, আমি ওকে খুন করিনি। আমি ওকে খুন করতে পারি না। আমি ওকে খুব ভালোবাসতাম। আমি জানি দীপা, আমি তোমায় বিশ্বাস করি, কিন্তু তুমি এসব অত্যাচার নিজের উপর করো না। মালিনী, কাকিমা, এসবের কোনো দরকার ছিল না। তা বললে কি হয় মা? কতদিন পর এ বাড়িতে এলে, আর যে চলে যাওয়ার সে তো চলেই গেছে। শোক হোক দুঃখ হোক, খাওয়া পড়া তো সবই চলছে। মা হয়েও তো বেঁচে থাকার জন্য মুখে তো সবই দিতে হয়। শুনলে দীপা, কাকিমা কত দামি একটা কথা বললেন। যে চলে গেছে তাকে মনে রাখতে গেলেও তো বেঁচে থাকতে হবে। তার জন্য আধপেটা নিরামিষ খেয়ে সারা জীবন কাটানো তো কোনো দরকার নেই। আপনি ওকে বুঝিয়ে বলুন না কাকিমা। আমার বলার কি আছে? খাক না, ওর যা খুশি খাক। আমার ছেলেটাকে খেয়েছে, এবার মাছ মাংস পোলাও কোরমা যা খুশি খাক। ও না খেলে কি আমার ছেলে আমার বুকে ফিরে আসবে? আসবে না। ওকে খেতে বলো, 4 বেলা পাত গুছিয়ে খেতে বলো। আর এই ঢং করে সাদা শাড়ি পরারও কোনো দরকার নেই। রঙিন শাড়ি গয়না যা খুশি পরার পরে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলো ওকে, চলে যেতে বলো। কাকিমা, ওকে একে একে এই বাড়ি ছেড়ে যেতে বলো। শাড়ি গয়না যা ইচ্ছে নিয়ে যাক, আমি ওকে সহ্য করতে পারছি না। মা, কি হয়েছে মা? আরে কি হয়েছে বলো? ওকে একে একে এই বাড়ি ছেড়ে যেতে বলো। শাড়ি গয়না যা ইচ্ছে নিয়ে যাক, আমি ওকে সহ্য করতে পারছি না। তুমি আমায় একটু সময় দাও মা, আমি তোমায় কথা দিচ্ছি খুব বেশি দিন তোমায় ওই খুনি মেয়েটাকে সহ্য করতে হবে না। ওকে আমি পাকাপাকি এই বাড়ি থেকে তাড়াবো। না না ভাই, প্লিজ, আমার শাড়ি গয়না কোনো কিচ্ছু দরকার নেই। আমার শুধু এখানে একটু থাকতে দাও, আমাকে থাকতে দাও। আমি আজীবন আধপেটা নিরামিষ খেতে রাজি আছি, কিন্তু আমি প্লিজ এ বাড়ি থেকে বেরোতে বলো না মা, এ বাড়ি থেকে বেরোতে বলো না। এ বাড়িতে আবার সুদেবের আজীবন কেটেছে। আমাদের দুজনের সুন্দর কিছু মুহূর্তের স্মৃতিও আছে বাড়িতে। আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না ভাই, কোথাও না। খবরদার, খবরদার আমায় ভাই বলে ডাকবে না। আর এই বাড়ি দখলের স্বপ্ন তুমি ছাড়ো। শাড়ি গয়না টাকা পয়সা সম্পত্তি কোনো কিছুই তুমি যাতে না পাও সেটা আমি দেখে নেব। সুজয়, মানুষ কত নিষ্ঠুর হয় গো।
মেয়েটা সদ্য তার স্বামীকে হারিয়েছে, কোথায় তাকে সান্ত্বনা দেবে তা না উল্টে তাকে আরো যন্ত্রণা দিচ্ছে। আসলে কাকিমার ব্যাপারটাও খানিকটা বুঝতে পারছি। এক তো সন্তান হারিয়ে ক্ষতবিক্ষত হয়ে আছেন, তার উপর দীপাকে ওরকম বেশে দেখে হয়তো সুদেবের না থাকাটা বেশি করে ট্রিগার করছে, আর তাই হয়তো উনি ফ্রাস্ট্রেশন থেকে সেসব বলছেন। কিন্তু সুজয়, ও তো আজকালকার ছেলে, ও যে এসব কথা বলতে পারে সেটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে। ওরা যখন ওভাবে বলছিল তুমি তখন কিচ্ছু বললে না বৌদি, প্রতিবাদও করলে না? না গো, পারলাম না। দীপা আমায় প্রতিবাদ করতে দিল না, কারণ ও নাকি কাকিমার অবস্থাটা বুঝতে পারছে। কি সহ্য শক্তি গো মেয়েটার! যারা ওকে এত কষ্ট দিচ্ছে ও আবার তাদের কথা ভেবেই চুপ করে সব সহ্য করছে। আর সব থেকে অবাক কাণ্ড কি জানো, ওর সুদেবের টাকা পয়সা এসবের প্রতি কোনো মোহ নেই। ও শুধু ওই বাড়িটাতে থাকতে চায়, কারণ ওখানে নাকি সুদেবের স্মৃতি আছে। কিন্তু ওর তো আইনত সবকিছুতেই অধিকার। দীপা ফোন করছে, দাঁড়াও তো। হ্যালো মালিনীদি, মালিনীদি প্লিজ কিছু একটা করো, আমি আর পারছি না, আমি আর পারছি না মালিনীদি, আর পারছি না। কি হয়েছে দীপা, কাঁদছো কেন? ওরা আমায় তাড়িয়ে দেবে দিদি, আমায় তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেবে বললেই হয় নাকি? ওই বাড়িতে ওদের থাকার যতটা অধিকার আছে তোমারও ঠিক ততটাই অধিকার আছে। তুমি সুদেবের বৈধ স্ত্রী। আর স্ত্রী, ওরা তো আমাদের এই বিয়েটাই খারিজ করে দিতে চায়। খারিজ করে দিতে চায় মানেটা কি? দেশে কি আইন কানুন বলে কিচ্ছু নেই নাকি? আমি আজ সকালে ভাইকে এ বাড়ির ফ্যামিলি লয়ার মিস্টার ধরের সাথে ফোনে কথা বলতে শুনেছি। কি শুনেছো? আমি ভাইয়ের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনলাম ভাই বলছে, না মিস্টার ধর, আইনে কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে। আরে বাবা, এভাবে চাইলেই তো কেউ উড়ে এসে জুড়ে বসতে চাইলে তো হবে না। সম্পত্তি টম্পত্তি পরে হবে, আগে ওকে এই বাড়ি থেকে বের করতে হবে। হ্যাঁ সত্যি? নালিফাই মানে খারিজ? কিন্তু চাইলেই কোনো বিয়েকে আইনতভাবে খারিজ করা পসিবল? ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আজ বিকেলেই আপনার চেম্বারে যাচ্ছি। সুজয় এসব কি বলছে? আমায় মালিনীদিকে ফোন করতে হবে। তুমি ঠিক শুনেছো, সুজয় তোমাদের বিয়ের কথাই বলছিল তো? হ্যাঁ হ্যাঁ মালিনীদি, আমি একদম ঠিক বলছি। তুমি প্লিজ কিছু একটা করো প্লিজ। আমি জানি সুদেবের সম্পত্তিতে আমার অধিকার আছে, এমনকি শেষ নিঃশ্বাস ফেলার ঠিক আগের মুহূর্তে ও নিজের মুখে বলে গেছিল যে ওর যা যা সম্পত্তি আছে সব আমার। কিন্তু বিশ্বাস করো, ওই সম্পত্তির ওপর আমার কোনো লোভ নেই, কোনো লোভ নেই। আমি কথা দিচ্ছি, আমি ঘরের এক কোণে পাপোশের মতো পড়ে থাকবো। শুধু আমার এই বাড়িতে ওর স্মৃতি দিয়ে থাকতে দাও প্লিজ। না দীপা, ওরা যদি তোমায় বাড়ি থেকে উৎখাত করার চেষ্টা করে তাহলে তোমারও উচিত আইনসম্মতভাবে তোমার যা যা প্রাপ্য তা আদায় করে নেওয়া। কিন্তু আমি অসহায় একা একজন, কি করে? না, তুমি অসহায় নও আর একাও নও, আমি তোমার পাশে আছি। কিন্তু তার আগে কাল সকালেই আমাদের একজন ভালো লয়ারের কাছে গিয়ে এই বিয়ে খারিজ করার বিষয়টা ভালো করে জানতে হবে। জানতে হবে আদৌ এভাবে বিয়ে খারিজ করা যায় কিনা। হ্যাঁ, করা যায়। আমাদের দেশের আইনে বেশ কয়েকটা কারণে অ্যানালমেন্ট অফ ম্যারেজ হয়, তবে সে সবকটাই প্রমাণ সাপেক্ষ ব্যাপার। ও, কারণগুলো একটু বলবেন? কারণ অনেক আছে। এই যেমন ধরুন, বিয়ের আগে হাজবেন্ড বা ওয়াইফ কেউ যদি তার কোনো ভয়ঙ্কর মানসিক বা শারীরিক রোগ লুকিয়ে বিয়ে করে, বা ধরুন কেউ যদি কারো বিনা সম্মতিতে জোর করে বিয়ে করে, বা নাবালক বা নাবালিকা অবস্থায় বিয়ে করে। না না, আমার কোনো রোগ নেই, সেটা তো মেডিকেল টেস্ট করলেই জানা যাবে। আর আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক মানুষ। আর জোর করে বিয়ে করার তো প্রশ্নই নেই। আমি নিজে চোখে দেখেছি, বিয়ে করে সুদেব খুব খুশি ছিল। আর আশা করি এর আগে আপনার কোনো বিয়েও নেই বা সিরিয়াস ক্রিমিনাল কোনো রেকর্ডও নেই। না না মিস্টার পাল, দীপা খুব ভালো মেয়ে, ওরা দুজন দুজনকে পছন্দ করেই বিয়ে করেছিল। ব্যাস, তাহলে তো মিটেই গেল। অ্যানালমেন্টের চান্স তাহলে আর নেই। কিন্তু ওরা যে বলছিল। দেখুন, আমাদের লাইনে এসব কেস আমরা প্রচুর দেখি। সম্পত্তির লোভে কত বিধবা মহিলাকে খুন করে দেওয়া হচ্ছে, সেখানে তো শুধুমাত্র ম্যারেজ অ্যানালমেন্টের কনস্পিরেসি হচ্ছে। তবে কনস্পিরেসি করলেই তো আর হবে না, কোর্টের কাছে প্রমাণ দিতে হবে। আপনারা চিন্তা করবেন না, এইসব কেস আমার হাতের তালুতে থাকে। আর সুদেবের সম্পত্তিতে ওর অধিকারের ব্যাপারটা? না না, আমার ওসব চাই না, আমার ওসব কিচ্ছু চাই না।
আমায় শুধু ও বাড়িতে থেকে যাবার ব্যবস্থা করে দিন। বাড়িতে থাকার বৈধ অধিকার মানেই তো আপনি সুদেব বাবুর সম্পত্তিতে অধিকার দাবি করছেন, আর এতে তো কোনো অন্যায়ও নেই। ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা জমি সবেতেই আপনার অধিকার প্রতিষ্ঠিত করে দেব। তারপরে সেই সম্পত্তি আপনি রাখবেন নাকি বিলিয়ে দেবেন সেটা আপনার ব্যাপার। মা, কিছু কাজ করতে হবে? তুমি আমার রান্নাঘরে কেন ঢুকেছো? আমার কি এখানেও একটু শান্তি নেই? আমি তো আপনাকে সাহায্য করতে এসেছি। সাহায্য করতে না কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছো? যাও, দূর হয়ে যাও বলছি আমার নজরের সামনে থেকে। না হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কেন যাবে মা? যাবে তো ও। তুমি চিন্তা করো না, আমি ওর ব্যবস্থা করছি। এই বিয়ে আমি খারিজ করিয়ে ছাড়বো। বদমাশ মহিলা। ওর দাদা স্ত্রী, আর তাই আমার বাবুটা যেতে না যেতেই না বলে কয়ে দুমদাম বাড়ি থেকে বেরিয়ে পড়ছো। কি ভেবেছো আমরা জানি না তুমি কোথায় যাও? শুধু একটা প্রমাণের অপেক্ষা, আর তারপরেই তোমার এই নাটক শেষ। একদম এক কাপড়ে বিদায় করব তোমাকে। কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি। তোমার অভিসন্ধির কথা জানতে পেরে আমি নিজে লয়ারের কাছে গেছিলাম, বুঝেছো? সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু তোমরা কিছুতেই আমায় এই বাড়ি থেকে তাড়াতে পারবে না। কি চাও তুমি? আমি মরে যাই? আমার ছেলেটা চলে গেল আর তার সাথে দেখি তুমি আমার সামনে সাদা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছ। আমার কি সহ্য হয়? তোমাকে দেখলেই তো আমার বাবুর কথাটা মনে পড়ছে। আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আর তুমি তখন পাশের বেডে আরাম করে ঘুমোচ্ছিলে। ঘুমোচ্ছিলাম না মা, আমি অজ্ঞান ছিলাম। আর কতবার বললে আপনাদের বিশ্বাস হবে যে অ্যাক্সিডেন্টটা হতে দেখেই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। জ্ঞান ফিরতে পুরো 2 দিন লেগেছিল। তোমার সত্যি তুমি তোমার কাছে রাখো, আর যত তাড়াতাড়ি পারো আমার বাড়ি ছেড়ে চলে যাও। তুমি এই বাড়িতে থাকলে আমি বাঁচতে পারবো না। তাই তুমি তোমার সম্পত্তি লেখাপড়া করে নিয়ে এখান থেকে চলে যাও। শুধু বাড়িটাতে হাত দিও না। এসব তুমি কি বলছো মা? ওকে কেন সম্পত্তি দিতে যাব আমরা? কটা দিন অপেক্ষা করো, এই কেসটা আমরাই জিতবো। না সুজয়, একদম না। কেস চলবে মানে তো বছর ঘুরে যাবে। আমি ততদিন ওকে চোখের সামনে ঘুরে বেড়াতে দেখতে পারবো না। তুই ওকে সম্পত্তির ভাগ ঠাক যা হয় দিয়ে দে, আর ওকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় দে। কিন্তু মা, সম্পত্তির ভাগ দিলে তো যেটা চেয়েছিল সেটাই হবে। হোক, তাই হোক, তবুও বিদায় হোক। আমার ছেলেই যখন নেই তখন ওর সম্পত্তি দিয়ে আমি কি করব? মা, তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝতে পারছি, কিন্তু তোরা আমার কষ্টটা কেউ বুঝতে পারছিস না? নাকি তোর কাছেও তো দাদার সম্পত্তিটাই বড় হলো? এটা তুমি বলতে পারলে মা? তা না যদি হয় তাহলে আমি যা বলছি তাই কর। যদি নিজের মাকে বাঁচাতে চাস তাহলে ওকে এখান থেকে বিদায় কর। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। কি হয়েছে দীপা? হঠাৎ এমন ফোন করে এখানে ডেকে পাঠালে? বাড়িতে কিছু হয়েছে? বলছি, আগে কিছু অর্ডার দিইনি? তার আগে তুমি কি খাবে বলো? ব্ল্যাক কফি, আর কিচ্ছু না। একটা ব্ল্যাক কফি, আর আমারটা ইউজুয়াল, তবে লাস্ট টাইম মিষ্টিটা একটু বেশি ছিল, দেখে নিও। এবার বলো কি হয়েছে? আমি ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মালিনীদি। সে কি? কেন? ওরা কি তোমায় কিছু বলেছে? সে তো সবসময়ই বলছে মালিনীদি, সেটা কথা নয়। আমি সবসময় ভাবতাম একদিন না একদিন মা ঠিক আমার কষ্টটা বুঝতে পারবে, কিন্তু আজ বুঝতে পারছি মা আমায় কোনোদিনই মেনে নিতে পারবে না। কারণ সুদেবের মৃত্যুর পাশাপাশি ওই একই অ্যাক্সিডেন্টে আমার বেঁচে যাওয়াটা মা নিতে পারছেন না। এটা কোনো কথা হলো? এটাই আসল কথা। এতদিনে মায়ের মুখে আমি স্পষ্ট করে কথাটা শুনলাম, কিন্তু আমি কি করব বলো তো মালিনীদি? আমাদের গাড়িটা পাহাড়ে ধাক্কা লাগার আগের মুহূর্তেই তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম। কে কখন কিভাবে আমাদের উদ্ধার করেছে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। 2 দিন পর যখন আমার জ্ঞান ফিরল ততক্ষণে সব শেষ। অ্যাক্সিডেন্টের সময় তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে? হ্যাঁ মালিনীদি, কিন্তু মায়ের কষ্টটাও তো কম নয় বলো। তাই আমি ঠিক করেছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু আমাদের যে লয়ারের সাথে সব ডকুমেন্ট নিয়ে যাওয়ার কথা ছিল, সেসবের আর দরকার নেই মালিনীদি। মানুষটাই যখন নেই তখন ওই বাড়িতে থেকেই বা কি করব? বরং ও বাড়িতে থাকলে সবসময় আমার ওর কথাই মনে পড়বে। কেসটা কোর্টে উঠলে কিন্তু তোমারই জয় হতো। এমনিতেই সবাই খুব কষ্টে আছে, আমি আর ওদের কোর্ট অবধি টেনে নিয়ে যেতে চাই না। আমি 2-3 দিনের মাথায় চলে যাব। তাই ভাবলাম যাওয়ার আগে তোমায় পার্সোনালি জানিয়ে যাই। তুমি আমার জন্য যা করেছো সেটা আজকাল সত্যি কেউ করে না। কিছু করার সুযোগটা তো তুমি দিলেই না। তুমি আরো একবার সবটা ভেবে দেখো দীপা। আমি
আমার আর ভাবার কিছু নেই মালিনীদি। থ্যাংক ইউ ফর এভরিথিং। কিন্তু ওই মানুষ দুটোকে তো আমি আর কষ্ট দিতে পারবো না। দীপা, স্ট্রেঞ্জ। ম্যাম, এনিথিং এলস? আরে রাজু, তুমি এখানে? আমি তোমায় গত মাসে ফোন করে বললাম না যে আমি এই কফি শপে কাজ পেয়েছি। ও, এটাই সেই কফি শপ। বাহ, খুব ভালো। তা একদিন ফোন করে আমাদের বাড়ি চলে এসো, কাছেই তো। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। বেশ, আজ আসি। যা, এত দূর এসে মেয়েটা এইভাবে পিছিয়ে গেল। তুমি ওকে কিছু বললে না? আমি বুঝিয়েছি মনি, কিন্তু আলটিমেট ডিসিশনটা তো ওকেই নিতে হবে, তাই না? আর ওর কথা শুনে মনে হচ্ছিল ও যেন ডিসিশন নিয়েই ফেলেছে। আজকালকার দিনে এমন মেয়ে যে পাওয়া যায়, ওর কথা না শুনলে বিশ্বাসই করতাম না। জি শাশুড়ি নাকি ওকে উঠতে বসতে এত অপমান করছে, আর ও তার মেন্টাল পিসের কথা ভেবে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাও একটাও টাকা করি না নিয়ে। শি ইজ আ ভেরি গুড পারসন, তাই না বৌদি? টু গুড টু বিলিভ। কিছু বললে বৌদি? না, তেমন কিছু না। তোমার মাথায় কিছু একটা চলছে। আসলে আজ সারাদিনে এমন কিছু একটা ইনফরমেশন পেয়েছি যেটা ঠিক খাপে খাপে বসছে না। কোনো দুটো ইনফরমেশনে ক্ল্যাশ হচ্ছে। একটা সত্যি হলে আর একটা মিথ্যে তো হবেই। কি ইনফরমেশন? সেটাই ভেবে বের করতে হবে। আমি জানি মালিনী, তুমি হয়তো আমায় খুব খারাপ ভাবছো, কিন্তু আমি সত্যিই ওকে মেনে নিতে পারছি না। কাকিমা, আমি আপনার দিকটা বুঝতে পারছি, কিন্তু ওরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? গুছিয়ে নিক না ওর ভবিষ্যৎ। কে ওকে না করেছে? শুধু এই বাড়িতে না থাকলেই হলো। আমরা তো ওকে বাবুর বাকি সম্পত্তিও দিয়ে দিচ্ছি, এমনকি রঘুপুরের ফ্ল্যাটটাও। শুধু এই বাড়িটা। এক মিনিট কাকিমা, আপনি আপনি এক্ষুনি কি বললেন? দীপা সম্পত্তির ভাগ নিচ্ছে? দিতে হতো না মালিনীদি, শুধু মা যদি আমায় আরেকটু সময় দিত, আমি এই বিয়ে খারিজ করেই ছাড়তাম। এই কথাটা আমি দীপার মুখেও শুনেছি, কিন্তু কোন গ্রাউন্ডে সেটা করতে? আসলে দাদা চলে যাওয়ার পরে আমার যেন কেমন ওকে সন্দেহ হয়। দাদার অত বড় অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু ওর গায়ে একটা আঁচড়ও লাগলো না। আমি তখন ওর পাস্ট ঘাঁটা শুরু করলাম। জানতে পারলাম ও নাকি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, এমনকি মন্দিরে গিয়ে বিয়েও করেছিল। কি বলছো কি? হ্যাঁ, সবই শোনা কথা, যদিও প্রমাণ কিছুই জোগাড় করতে পারলাম না। আচ্ছা, দীপা কোথায়? আমার ওকে কিছু প্রশ্ন করার আছে। উমা, দীপা তো বাড়িতে নেই। তোমার ঠিক করা উকিলের সাথেই তো দেখা করতে গেছে। তুমি জানো না, এর আগেও তো ও তোমাকে সাথে নিয়ে বহুবার উকিলের সাথে দেখা করতে গেছে। আমি তো ভেবেছিলাম আজও বোধহয় তোমাকে সাথে নিয়েই গেছে। একদমই না, ওকে আমি একবারই লয়ারের কাছে নিয়ে গেছি, আর আমার সাথে মাত্র দুবার ওর বাইরে দেখা হয়েছে। সে কি কথা? ও তো দুদিন অন্তর অন্তরই তোমার সাথে দেখা করার নাম করে বেরোয়। তাহলে ও কার সাথে দেখা করতে যায়? সেটাই তো আমাদের জানতে হবে। কিন্তু কিভাবে? এতক্ষণ আগে বেরিয়েছে, ওকে ধরবো কি করে, আর কোথায় বা ধরবো? দেখো, আমার ইনটিউশন যদি ঠিক হয় তাহলে আমি জানি ও কোথায় যেতে পারে। অ্যাজ ইউজুয়াল অর্ডার। তার মানে ও হয়তো ওই কফি শপে প্রায়ই যায়। কোন কফি শপ? হ্যাঁ, সব বলছি। তার আগে আমায় একটা জরুরি ফোন করতে হবে। যদি কপাল ভালো থাকে তাহলে ব্যাপারটা খুব একটা কঠিন হবে না। হ্যালো রাজু, তুমি কি কাজে চলে এসেছো? গুড। কাল আমি কফি শপে যে মহিলার সাথে বসে কফি খাচ্ছিলাম, তুমি কি তাকে দেখেছিলে? গুড। তাকে আজ দেখলে চিনতে পারবে? মানে যদি কি কফি শপে ঢুকেছে? না 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 না, কিচ্ছু বলবে না। ও যাতে টের না পায় আমরা ওকে নিয়ে কথা বলছি, কেমন? এবার তোমায় একটা কাজ করতে হবে রাজু, একটু রিস্কি কিন্তু খুব দরকার। ওই মহিলা কি কি কথা বলছে আমায় জানতে হবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এখন সবটা বলতে পারছি না। মনে রেখো, ও একটা অনেক বড় ক্রাইমের প্রাইম সাসপেক্ট। তুমি খুব সাবধানে শোনার চেষ্টা করো। আমিও আসছি। সুজয়, চলো, টিপ পেয়ে গেছি। দুগ্গা দুগ্গা। তো বাড়িতে কি বলে এলে? ওই সমাজসেবী মহিলার নাম করে এলাম। ম্যাম, অর্ডার। একটু পরে দিচ্ছি। ওকে ম্যাম।
খুব সাবধান, বেশি দিন কিন্তু আর এক্সকিউজ দিয়ে বেরোতে পারবে না। আর আমাদের বেশি দিন এভাবে দেখা করতেও হবে না, ওরা সম্পত্তি দিতে রাজি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, এই 2 দিনের মধ্যেই লিগ্যাল ট্রান্সফার হয়ে যাবে। তারপরে আমাদের এভাবে লুকিয়ে লুকিয়ে আর দেখা করতে হবে না রঞ্জিত। এবার আমরা রঘুপুরের ফ্ল্যাটে নিজেদের সংসার পাতবো। কেন রঘুপুরের ফ্ল্যাট কেন? এই বাড়িটা দেবে না? এত কষ্ট করে প্ল্যানিং করলাম, পাহাড়ে নিয়ে গিয়ে গাড়ির ব্রেক ফেল করিয়ে মালটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারলাম কি এমনি এমনি নাকি? এমনিতেই ওই সুজয়টা খুব চালাক, মনে হয় আমাদের পালিয়ে গিয়ে বিয়ে করার কথাটা কোনোভাবে আন্দাজ করেছে। এবার বেশি জোর করলে যদি সুদেবের সাথে আমার বিয়েটাও নাকচ করে দেয়, তখন সব ভেস্তে যাবে। একটু বুদ্ধি খাটাও, সব কিছুতে এত গায়ের জোর দেখালে হয় না। শোনো, এই গায়ের জোর আর মনের জোরটাই আসল। হ্যাঁ, তুমি তো প্ল্যানিং করে দিয়েই খালাস ছিলে, কিন্তু তারপরে ড্রাইভারের চোখ বাঁচিয়ে গাড়িটার ব্রেক ফেল করানো কি সোজা কথা? তুমি তো ভয়ের চোটে শরীর খারাপ বলে সাইট সিংয়ে বেরোলেই না, কিন্তু অ্যাক্সিডেন্টের পর খাদ থেকে সুদেবের বডিটাও আমিই তুলে আনলাম। তুমি তো তখন শুধু অজ্ঞান হওয়ার ভান করেই খালাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত রাগ করতে হবে না। আজ সেলিব্রেট করার দিন, এসো সেলিব্রেট করি। ওয়েটার! রাজু, কোথায় ওরা? এই তো জাস্ট বেরোলো, রাস্তায় দেখা হয়নি তোমাদের সাথে? সুজয়, বাইক নিয়ে ওদের পিছনে যাও, লোকেশনটা জানতে হবে, কিন্তু সাবধানে, ওরা যাতে টের না পায়। ওখানে পৌঁছে তুমি আমায় লোকেশন সেন্ড করবে, কেমন? হ্যাঁ, ওকে ওকে। এবার বলো রাজু, তুমি ঠিক কি কি শুনেছো? আমায় কিছু বলতে হবে না বৌদি, তুমি নিজের কানেই শুনে নাও। হ্যাঁ, কি সাংঘাতিক! রাজু, তুমি আমায় চট করে আমার মোবাইলে এই ভিডিওটা সেন্ড করো তো, আমায় এখন একটা জায়গায় যেতে হবে। গয়নাগাটিগুলো সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, এখন শুধু সম্পত্তির পেপারগুলো সাইন করার অপেক্ষা, তারপরই বাকি ফুস করে উড়ে যাবে। কিন্তু তার আগেই পাখিকে খাঁচায় বন্দি করার ব্যবস্থা আমি যে করে ফেলেছি দীপা। মালিনী দি, তুমি এখানে? মালিনী সেনের তো এটাই সমস্যা, যখন যেখানে কেউ তাকে এক্সপেক্টই করে না সেখানেই সে পৌঁছে যায়। ইন্সপেক্টর, প্লিজ অ্যারেস্ট দেম। এক মিনিট, এসব কি হচ্ছে? এটা কি? আমি আমার বন্ধুর বাড়িতে কিছুটা সময় কাটাতে এসেছি, তার জন্য আপনারা আমাদের অ্যারেস্ট করতে পারেন না? কিন্তু বিবাহিত হওয়া সত্ত্বেও আরেকজনকে মিথ্যে কথা বলে বিয়ে করার অপরাধে তো অ্যারেস্ট করতেই পারেন। মানে মালিনী দি, মানে তুমি? ও, এটাও যথেষ্ট বড় কারণ নয় বলছো? বেশ, কিন্তু সুদেব রায়কে পাহাড়ে নিয়ে গিয়ে মিথ্যে অ্যাক্সিডেন্টের ঘটনা সাজিয়ে ঠান্ডা মাথায় খুন করার অভিযোগটা নিশ্চয়ই যথেষ্ট, তাই না? এই দীপা, ও এসব কি করে জানলো? তুমি কি করেছো? আমি কিচ্ছু জানি না, আমি কারোকে কিছু বলিনি আমি। অনেক কিছুই তো বলছেন, এই একটা কথাও আপনি প্রমাণ করতে পারবেন? আপনার মুখের কথায় কিন্তু আপনার দেওয়া অভিযোগ সত্যি বলে প্রমাণ হবে না। কিন্তু তোমাদের মুখের কথায় তো হবে। হ্যাঁ, কিন্তু তারপরে ড্রাইভারের চোখ বাঁচিয়ে গাড়িটার ব্রেক ফেল করানো কি সোজা কথা? একটু আগে তোমরা কফি শপে বসে নিজের মুখে যখন নিজেদের কুকীর্তির কথা বড়াই করে বলছিলে, তখন তোমাদের সব কটা কথা রেকর্ড করা হচ্ছিল। সেটা দেখেই তো ইন্সপেক্টর স্যার তোমাদের অ্যারেস্ট করতে এসেছেন। কি? এটা হতে পারে না। আলবাত পারে। আসলে কি জানো তো দীপা, তোমার প্ল্যানটা ভালোই ছিল, বেঁচে হয়তো বেরিয়েও যেতে, কিন্তু এসবের মধ্যে তুমি আমায় জড়িয়ে এই ভুলটা করলে। আজ না হয় কাল ধরা তুমি পড়তেই। কাল সারা দিন আমার মনে হচ্ছিল কেউ কিছু একটা মিথ্যে বলছে, কিছুতেই মনে করতে পারছিলাম না। কিন্তু কাল রাত্রে হঠাৎ করে মাথায় এলো, প্রথমবার ফোনে তুমি বলেছিলে সুদেব শেষ নিঃশ্বাস ফেলার আগে বলে গিয়েছিল যে তোমার নামেই ওর সম্পত্তি রেখে গেছে। কিন্তু দাদার মৃত্যুর সময় ও তো 2 দিন টানা অজ্ঞান হওয়ার ভান করে পড়েছিল। এক্স্যাক্টলি। কাল যখন কফি শপে বসে ও এই কথাটা বলে, তখন থেকেই আমার মনের ভিতরে খচখচ শুরু হয়। আর আজ তোমাদের বাড়িতে যখন শুনলাম যে ও সব সম্পত্তির দখল নিয়ে বাড়ি ছাড়ছে,
তখন ব্যাপারটা আমার কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেল। বুঝতে পারলাম ও নিজেকে যতটা ভালো মানুষ দেখায় ততটাও নয়। ইন্সপেক্টর, প্লিজ ওদের নিয়ে যান। বোকা মেয়ে ছেলে, একটা কাজও যদি ঠিকঠাক করতে পারিস, নিজেও ফাঁসলি আর আমাকেও ফাঁসালি। চুপ কর, আমার জন্যই তোর খাওয়া পড়া যেটা সেটা ভুলে যাস না। যত সব। মালিনীদি, তোমায় কি বলে যে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ জানাতে হবে না সুজয়, সুদেব আমার বন্ধু ছিল, ওর জন্য এটুকু করতে পেরে আমার অনেকটা হালকা লাগছে। বরং তোমাদের ভুল বোঝার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। মালিনীদি, কি যে বলো না তুমি, ক্ষমা টমা না, তোমাকে শুধু একটা কথাই বলবো, মালিনী সেন জিন্দাবাদ। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।